গরিব মানুষ, আমি তো আর পারবো না। মানুষের ঋণ পিন করে করছে, এই ঋণ শোধ করবো করতে। এই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বৃদ্ধা মজিরুন বেগম। বেশ কিছুদিন ধরেই তার কাছে চাঁদা দাবি করছিল স্বেচ্ছাসেবক দলের লোকজন। তাদের দাবি অনুযায়ী বেশ কয়েক মাস চাঁদার টাকা দিয়েছেন মজিরুন। এক পর্যায়ে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন ও তার লোকজন দোকানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অনেক কষ্ট করে করছি, মানুষের কাছে 4 লাখ টাকা নিছি, আমি নিয়ে সবারই কাছে নিছি, আর কাছে ওর কাছে নিয়ে আমি দোকানটা সৃষ্টি করছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যে আমি দোকানটা চালে, আমরা আর মেয়ে আমার চাকরি করে, আমার চাকরি করা লাগবে না, আমার সাথে আমার মেয়েটা করবো, আর একটা বাচ্চা আছে আর নিয়ে খাইবো। আমার চাকরি করার দরকার নেই। আজে বাজে মানুষ চাকরি করবে গেলে আজে বাজে কথা কয় মানুষ, এটা কয় সেটা কয়। মেয়েটা হয়তো অবশ্য খারাপই হইতে পারে, এই জন্য কই এই বুদ্ধি করছি। আবার এই কয় মা এই ওটা কয় এটা কয়, এই জন্য আমাকে মা তাহলে তোকে যাওয়া লাগবে না, আমার সাথে থাকে, আমরা এই দোকানটা চলে খাই, এই দোকানে চলে আমরা চলি, বাচ্চারা স্কুলে ভর্তি করে, এগুলো আর কি বুদ্ধি করছি, বুঝছেন। তার মধ্যে এইসব করে ফেলাইলো। চাঁদার টাকা না পেয়ে 29শে মে গভীর রাতে 20 থেকে 25 জনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন লিটন হোসেন। এরপর হাতুড়ি দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে গুড়িয়ে দেওয়া হয় বৃদ্ধা মজিরুন বেগমের একমাত্র আয়ের উৎস সেই মুদি দোকান। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। ভুক্তভোগীদের দাবি, দোকান থেকে প্রায় 4 লক্ষ টাকার মালামাল এবং ক্যাশে থাকা প্রায় অর্ধ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় তারা। এইভাবে ভাঙলো লিটনের পোলাপান দিয়ে ভাঙাইছে। তারপরে এই সিগারেট নিছি 1 লাখ টাকার, যে কদিনে বন্ধ থাকবো বেচমু, বেচে মানুষের কাছে হাওলাত নিছিলাম টাকাটা, যে বেচে দিমু, ওই সিগারেট পর্যন্ত নিয়ে গেছে। দোকানের মালামাল যা আছে সব নিয়ে গেছে। কিসের আওয়াজ হইতেছে, বাইরে হয়ে দেখি কি হারা ভাঙচুর করতেছে। ওই দুয়ার লাগাই দিছিল, পরে সিল্লি ফল্লা করে দুয়ার খুলছে, খোলার পরে বাইরে দেখি আর ভাঙচুর করতেছে। এখানে ভাঙচুর করতেছে, আর 5-6 জন হচ্ছে ওই গলির ওই মাথা জানো না, আবার এই মাথা জানো, আমরা কোনোভাবে যাইতে না পারি, মানে ভাঙচুর করতেছে। আর মানে যা গালিগালাজ। তো এক পর্যায়ে মানে বের হওয়ার 2-1 মিনিটের মাথায় আমার হাতে ফোন ছিল, আমি হাতটা ফোনে যাচ্ছি যে পুলিশ বা কাউকে হেল্পের জন্য, আমার মামা থেকে এখানে যাই ফোন দিব। তো এখানে দুজন কী করছে, আমার ফোন হাত থেকে কেড়ে নিয়ে নিছে, যে ফোন দিতে দিবে না, কোনো ফোন নিয়েও নি, বন্ধ করে রাখছে। পরে আমি একা মানুষ কয়জনকে, পরে আমি এক পাশে এইভাবে গেলো, ওরা আবার এই পাশে চলে যায়, প্রচুর বাজে ভাষা, যে তুই এখান থেকে সর, যদি কাউকে ফোন দেওয়ার চেষ্টা করস বা কিছু করস তুই মানুষের মুখ দেয়, মানে এক পর্যায়ে ধর্ষণের হুমকি দেয়। মজিরুন বেগমের বয়স 60 বছর। স্বামী মারা যাওয়ার পর ছেলে সন্তানেরা কেউ খোঁজ নেয় না তার। একমাত্র মেয়েকে নিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করেই কাটছে তার দিন। 4 লাখ টাকা ঋণ করে ঘরের পাশেই গড়ে তুলেছিলেন একটি ছোট মুদি দোকান। সেই দোকানের আয়ে চলছিল মা মেয়ের সংসার। তার অভিযোগ, দোকান চালুর কিছুদিন পর থেকেই শুরু হয় চাঁদা দাবি। মাসের পর মাস চাঁদা দেওয়ার পর এক পর্যায়ে চাঁদা দেওয়া বন্ধ করে দেন মজিরুন বেগম। আর এরপরই শুরু হয় চাপ, ভয়ভীতি এবং দখল চেষ্টার অভিযোগ। আগস্ট থেকেই তো চাঁদা নিচ্ছে। ওই যে আমার নাতিদের অসুখ হয়েছিল, তারপর মেডিকেল ভর্তি করছিলাম, 80,000 টাকা খরচ হয়েছে, মানুষের কাছে নিয়ে খরচ করছি, তারপরে ওনারা দিতে পারি নাই। এ সময় বাধা দিতে গেলে মজিরুন বেগম ও তার মেয়ে মৌমিতাকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি মৌমিতাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। স্থানীয় থানায় ফোন করে সাহায্য চাইতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। উনি বিএনপির দলীয়, উনি হচ্ছে ওয়ার্ড কি যেন পদে হচ্ছে প্রার্থী যুবদল। তো উনি এই যে গ্রিলটা এই পাশে ছিল, তো এই পাশে দাঁড়ায় উনি আমাকে বলতেছে যে মেয়ে মানুষে এত বাড়তেছে, এত বাড়া কিন্তু ভালো না, পাখা কাইটা দিলে মাসের সামনে চেহারা দেখানোর কিন্তু পাবা না। ওরা ভাবছে কি হয়তো ভিডিও করতেছে, তা ও ভয় ফোনটা না এভাবে নিয়ে নিছিল। ও কি করছে, মানে এত বাজেভাবে মেয়ের গায়ে
মানে আমি এটা বলতে পারতেছি না যে 5-6 জন মিলে ইয়ে করে ফোন কেড়ে নিছে ধর্ষণের, তখন ওরে ধর্ষণের হুমকি দিচ্ছে, ওর গালে থাপ্পড় মারছে, ওর গলায় চেন ছিল সোনার, এটা টাইনে নিয়ে নিছে, নিয়ে গিয়ে আবার সিসি ক্যামেরা ছিল ঘরে, এটা ভাঙছে, ভাঙা মেমোরি কার্ড সহ ক্যামেরাটা সম্পূর্ণ নিয়ে নিছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা লিটন হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে সব বিষয় অস্বীকার করে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, আমি গ্রামের বাড়িতে আছি, আপনারা তদন্ত করে দেখেন। আপনি এই বিষয়ে তদন্ত করেন, আরো ভালো করে তদন্ত করেন, তদন্ত করে দেখেন। আমি ঘটনার স্থল না, শুধু ঘটনাস্থলের আশেপাশেও ছিলাম না, এবং ঘটনাস্থল থাকবে কথা, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ভাইজান। ঘটনার পর পল্টন মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মজিরন বেগমের মেয়ে মৌমিতা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পল্টন থানার ওসি মোস্তফা কামাল জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে জীবিকার একমাত্র অবলম্বন হারানোর বেদনা। 4 লাখ টাকা ঋণ করে গড়ে তোলা যে দোকানটি ছিল মা মেয়ের বেঁচে থাকার একমাত্র ভরসা, আজ সেখানে পড়ে আছে শুধু ভাঙা টিন, ছড়িয়ে ছিটে থাকা মালামাল আর ধ্বংসস্তূপ। রাত নামলেই আতঙ্কে থাকেন মজিরন বেগম ও তার পরিবার। জানেন না আবারও কোনো হামলার শিকার হতে হবে কিনা। আমার 4 লাখ টাকা বাবা ঋণ করছি, আমি ঋণ করে আমি মাল তুলছি বাবা, এই কাঠের উপরে বসে কই, মরা কাঠের উপরে বসে কই, আমার কাছে কোনো পয়সা ছিল না। আমার বোনে বাসায় কাম করে ভাতা রে, এই ভাতা আমি রাত করে খেয়ে থাকছি, সারাদিন 2 মাসে না খেয়েছিলাম, এই 4টে মাস টাকা শোধ করছি এই বেটা, এইভাবে কষ্ট করে। স্বামীর মৃত্যুর পর জীবনের সব সঞ্চয় আর ঋণের টাকা দিয়ে ছোট্ট একটি দোকান গড়েছিলেন মজিরন বেগম। সেই দোকানই ছিল তার বেঁচে থাকার শেষ সম্বল। চাঁদা না দেওয়ায় এখন সেই সম্বলটুকুও হারিয়েছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এটার জন্য আমার ক্ষতিপূরণ দেয়, আমার ক্ষতিপূরণ দেয়, আর আমার দেহটা জানি নিরাপত্তা দেয়, দেহ নিরাপত্তা জানি দেয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও ন্যায় বিচারের আবেদনও জানিয়েছেন অসহায় এই পরিবার। কিন্তু স্বাধীন দেশে, নতুন বাংলাদেশে তাহলে এগুলো আমরা কেন সহ্য করব? এভাবে যদি বাঁচতে হয় তাহলে কি এভাবে হামলা করবে, চাঁদা নিয়ে যাবে, চাঁদা দিব, চাঁদা দিতে না পারলে ওনার নাম ভাঙায় যে আমরা বিএনপির লোক, প্রধানমন্ত্রীর লোক, দল ভাঙায় মারামারি করবে, গায়ে হাত তুলবে, ধর্ষণের হুমকি দিবে দিন দুপুরে রাত বিরাতে, এগুলাই কি? এটার কোনো শেষ থাকবে না? কি করব, গলায় ফাঁসি দিয়ে মরবো? এখন যদি এইটার বন্ধ না হয় ভাই, আমি স্পষ্ট অন ক্যামেরাতে বলতেছি, আমি গলায় ফাঁসি দিয়ে আমি মরে যাবো স্টিল সবার সামনে। কারণ এভাবে তিলে তিলে মরাচ্ছে, একবারেই মরার, সে একবারে মরাটাই ভালো। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।